বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল, 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। কোটা আন্দোলন ঘিরে মৃত্যুর তালিকা নিয়ে বিভ্রান্তি, 37 জনের নাম একাধিকবার। চাকরির বাজারের 3%-ও কম সরকারি, অপেক্ষা কেড়ে নিচ্ছে কর্মশক্তি। মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, 5 অগাস্টের পর আরও বাড়ার পূর্বাভাস। সবজিতে ফিরেছে স্বস্তি, কমল ডিম ও সব ধরনের মুরগির দাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। পরে জাতীয় প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় তারা। জুমার নামাজের পর পুরানা পল্টন, কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে থেকেই এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, পুরানা পল্টন, কাকরাইল এলাকায় মিছিল হয়। জাতীয় প্রেস ক্লাব এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, কমিউনিস্ট পার্টি, উদীচী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মিছিল সমাবেশ করে। এদিকে দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এ সময় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়। হবিগঞ্জে শুক্রবার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমিছিল বের করে। মিছিলকারীরা এ সময় জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরের বাসায় হামলা করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। মোস্তাক মিয়া নামে বিদ্যুৎ অফিসের এক কর্মী নিহত হয়। এদিকে দুপুরে খুলনা শহরের শিববাড়ি এলাকা থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে মিছিলটি খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় সুমন নামে পুলিশের এক সদস্য নিহত হয়, গুলিবিদ্ধ হয় 2 জন। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে নামাজের পর মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঝিনাইদহে হয়েছে গণপদযাত্রা ও সমাবেশ। নরসিংদীতে বিক্ষোভ করে শিক্ষার্থী ও শিক্ষকরা। মিছিল হয়েছে সিরাজগঞ্জে। সিলেট, রাজবাড়ী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, যশোর, পিরোজপুর সহ কিশোরগঞ্জ সহ দেশের অন্যান্য স্থানেও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে করা মামলায় গ্রেফতার 42 এইচএসসি পরীক্ষার্থীদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার সিএমএম ও ঢাকা জেলার আদালতে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। এর আগে আইনজীবীর মাধ্যমে তারা জামিন আবেদন করে। বৃহস্পতিবার সম্প্রতি সহিংসতার ঘটনার আটক হওয়াদের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে পরীক্ষা, প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে তাদের জামিনের সরকারি আইনে সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চট্টগ্রামে 16, সাতক্ষীরাতে 6 ও রংপুরে 3 শিক্ষার্থীর জামিন মঞ্জুর করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাটোরে তার সিংড়ার বাসভবনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বলেন, ইন্টারনেট ব্যাহত হওয়া নিয়ে ভুল থাকতে পারে। তিনি ভুল সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান। প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা
আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে এমন প্রত্যাশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায় না। তিনি বলেন, শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর সরকারের পক্ষ থেকে কোনো সময় ক্ষেপণ না করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 266 জন নিহত হওয়ার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। তাদের বানানো তালিকায় 37 জনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। এছাড়া 65 জনের নাম পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ আছে। জামায়াত বিএনপির তালিকার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকার হুবহু মিল রয়েছে। তালিকাটি তৈরিতে সহায়তা করে মার্কিন সংস্থা ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি NEDর অর্থায়নে পরিচালিত সুইডেন ভিত্তিক অনলাইন পোর্টাল নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। মানিক শিকদারের রিপোর্ট। বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে তাসনিম খলিল। এই খলিলের পরামর্শেই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক সাম্প্রতিক সহিংসতায় নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে। এ বিষয়ে 3 সমন্বয়কের বক্তব্য বিএনপি জামায়াত তাদের অফিসিয়াল সাইটে প্রচার করেছে। আন্দোলনের কর্মসূচি প্রচারে বিএনপি জামায়াতের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ব্যবহার হচ্ছে। শুরুতে বলে দিই, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন দুইটি কর্মসূচি আগামীকালকে পালিত হবে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের তালিকা 32 জনের নাম 2 বার করে, 5 জনের নাম 3 বার করে উল্লেখ করা আছে। একই তালিকা বিএনপি জামায়াতও প্রকাশ করেছে। তালিকায় বর্ণনা অনুযায়ী একই ব্যক্তি যেখানে নিহত হন সেখানে একবার এবং হাসপাতাল ও মর্গের রিপোর্ট অনুযায়ী আরেকবার তাদের নাম তালিকায় উঠে এসেছে। তালিকায় নিহত 65 জনের পরিচয় দেয়া হয়নি। নাম পরিচয়হীন ব্যক্তিদের এই তালিকা কোটা সংস্কার আন্দোলন কোথায় পেল তার উল্লেখ নেই কোথাও। বিশ্লেষকরা বলছেন, বিএনপি জামাত গুজব ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এখন সময় এসছে সরকার বা পার্টি বা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো জনগণ একত্রিত হয়ে তারা যারা মনে করে যে দেশের ধ্বংস হচ্ছে বা দেশ খারাপ হচ্ছে, তারা একত্রিত হয়ে সাইবার এই ব্যাপারটির বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে আমি মনে করি। এটা রাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে তার রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তা সংস্থা অনেক শক্তিশালী, কি নাই তাদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গবেষণা বলছে, দেশের শিক্ষিত তরুণদের প্রতি 4 জনে 1 জন বেকার। স্নাতক পাশ করা 28%ই শিক্ষা জীবন শেষ করে আনুষ্ঠানিক পেশা বেছে নিতে পারেননি। বেশিরভাগ তরুণের প্রথম পছন্দ সরকারি চাকরি। মোট চাকরির বাজারে 3%-এরও কম এই সরকারি চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা কেড়ে নিচ্ছে তাদের কর্মশক্তি। 21 স্পেশালে ফারজানা শোভার 2 পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। ফাল্গুনী দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা করছেন, কিন্তু পরিবার থেকে চায় ক্যারিয়ার গড়বেন প্রশাসনিক চাকরিতে। একটা মেয়ে যখন পড়াশোনা শেষ করে তখন কিন্তু তার মধ্যে এই বিষয়টা কাজ করে যে আমি একটা সরকারি চাকরি করব, এবং ওই যে শহরমুখী হওয়ার যে বিষয়টা, এটাও কিন্তু থেকে যায় এর মধ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা অন্তর তার সহপাঠীদের দেখেছেন দ্বিতীয় বর্ষ থেকেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে। বিশ্ববিদ্যালয়ে যারা পরিচিত সিনিয়র জুনিয়র যারা ছিল, আমি সকলের মধ্যেই এটি দেখেছি যে তারা কিভাবে হুমড়ি খেয়ে পড়ছে সরকারি চাকরিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠানের আলাদা গবেষণায় উঠে এসেছে,
স্নাতক পাশ তরুণ তরুণীরা পেশা নির্বাচনে উদ্যোক্তা হওয়ার চাইতে চাকরি করাই নিরাপদ মনে করেন। আবার বেসরকারি খাতের অনিশ্চয়তার বিপরীতে সরকারি চাকরির স্থায়িত্বের নিরাপত্তাই বেছে নিতে চান তারা। 57% নারী এবং 42% পুরুষ সরকারি চাকরি চান। স্নাতক পাশ করেই চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতায় নেমে যাচ্ছেন তরুণরা। প্রথম লক্ষ্য বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর পদে যোগ দেয়া। লক্ষ্য পূরণে অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই প্রস্তুতি শুরু করেন। স্নাতক ফাইনালের পর এমনকি তৃতীয় বর্ষ থেকে ক্লাস বাদ দিয়ে নিয়োগ পরীক্ষার জন্য গ্রন্থাগারে বেশি সময় কাটান অনেকে। বেকারত্ব প্রকৃত অর্থে আমরা যদি সময় বিবেচনায় করি তাহলে কিন্তু অনেক বেশি, যেটা হওয়ার কথা নয়। আবার শিক্ষিত বেকারের, আমি 22 সালে একটা তথ্য জানি, তখন 12% গ্রাজুয়েট কোনো কাজে ছিল না। পিএসসি বলছে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের শূন্যপদ 3,58,125টি। আর গেল 10 বছরের তথ্য হিসেব করলে দেখা যায় গড়ে 2000 পদের জন্য প্রতি বছর বিসিএস পরীক্ষা দিচ্ছেন 4 লাখেরও বেশি তরুণ। মোট জনসংখ্যার 1% মানুষও সরকারি চাকরি করার সুযোগ পাবেন না। আমাদের এখানে কর্মক্ষেত্রে আমরা বাইরে থেকে স্পেশালাইজড লোক নিয়ে আসছি, হ্যাঁ, এবং বলা হচ্ছে যে ওই জায়গায় আমাদের দক্ষতার অভাব আছে আর কি। তাহলে আমাদের লেখাপড়া, দক্ষতা, জবের সিচুয়েশন, এখানে একটা বড় ধরনের একটা মিসম্যাচ কিন্তু বিজয়ের উপর আছে, যেটাকে আমি একটা স্ট্রাকচারাল প্রবলেম হিসেবে আমি বলছি। বিশেষজ্ঞরা বলছেন মেধা ও কর্মশক্তির সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করতে 99% মানুষকেই অন্য পেশা বেছে নিতে হবে। এই বাস্তবতা মেনে নিয়েই কেবল সরকারি চাকরির পেছনে না ছুটে বিকল্প চিন্তাও রাখতে হবে। মূল স্রোতধারায় তাদেরকে একীভূত করার জন্য যেই ধরনের জ্ঞান এবং স্কিল দরকার, যারা অন্যদের সাথে, অন্য স্ট্রিমের সাথে তারা কম্পিট করতে পারবে, এই জিনিসগুলি তাদেরকে দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি খাতে বিশেষায়িত বিনিয়োগ বাড়িয়ে বেসরকারি চাকরি, উদ্যোক্তা, ব্যবসায়ী বা ফ্রিল্যান্সারদের জন্য ক্ষেত্র প্রস্তুত না করা হলে আগামী প্রজন্মের বেকার সমস্যা সীমা ছাড়াতে পারে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমি বায়ুর প্রভাবে পুরো অগাস্ট মাস জুড়েই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও 5 অগাস্টের পর থেকে বৃষ্টি আবারও বাড়বে। ভারী বর্ষণে তিস্তা ও সুরমা অববাহিকায় জলাবদ্ধতার পাশাপাশি পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে মোংলা বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বর্ষাকাল বেশ আগে শুরু হলেও এতদিন খুব একটা বৃষ্টি ছিল না। গেল কয়েকদিন ধরে দেশে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় শুরু হয়েছে ভারী বর্ষণ। আবহাওয়া অফিস বলছে 2-1 দিন বাদে প্রায় পুরো আগস্ট মাস জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখ সকাল থেকে 4 তারিখ অর্থাৎ 4 আগস্ট বিকেল পর্যন্ত তীব্রতা একটু কম থাকবে, কিন্তু এরপরে আবার বৃষ্টিপাতের তীব্রতা 5 আগস্ট থেকে বৃদ্ধি পেয়ে 10 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা ও সুরমা কুশিয়ারা অববাহিকায় জলাবদ্ধতা হতে পারে। একই সাথে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম, সন্দ্বীপ, মহেশখালী, বান্দরবান, রাঙামাটি, কুতুবদিয়া, এইসব অঞ্চলে, কক্সবাজার, টেকনাফ, এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও তা অব্যাহত রয়েছে অলরেডি। সুতরাং এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং তা ত্বরান্বিত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় জেলাগুলোতে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায়, ব্যাহত পণ্য খালাস। কক্সবাজারের নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জেলার চকরিয়া, রামু ও পেকুয়া উপজেলার 15টি ইউনিয়নের প্রায় 1 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। কুয়াকাটায় উত্তাল রয়েছে সাগর। এর প্রভাবে রাত থেকে ঝড়ের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নোয়াখালী, রাজশাহী, শরীয়তপুর, বরিশাল সহ বিভিন্ন এলাকার মানুষ। মফিউর রহমান,
একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থান ভেঙে গেছে। লোকালয়ে ঢুকছে পানি। গত জুলাই মাসে আগের ভাঙন স্থান মেরামত শেষ হবার আগেই সেই জায়গা দিয়েই পানি প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টির ফলে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের পৌর বাস টার্মিনাল ও আশপাশ এলাকা ডুবে গেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়কের কিছু কিছু স্থানে পানি প্রবাহিত হয়, যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। বাজারে কাঁচামরিচের ঝাঁঝ না কমলেও গত সপ্তাহের তুলনায় কমেছে বিভিন্ন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে। ডিমের ডজন 5 টাকা কমে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 145 টাকায়। বিক্রেতারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় সরবরাহ যথেষ্ট থাকলেও ক্রেতা কম থাকায় নিত্যপণ্যের দর কিছুটা কমতির দিকে। এছাড়া মাছের দরও রয়েছে স্থিতিশীল। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে বাজার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা থাকলেও সে প্রভাব দেখা যায়নি। সবজির বাজারে ফিরেছে স্বস্তি। কোনো সবজির দাম কেজি প্রতি অর্ধেকে নেমেছে, তবে কমেনি কাঁচামরিচের ঝাঁঝ। বেগুন গোল্ড আছে আপনার 50 টাকা কেজি, লতি আছে 40, টমেটো আছে 130 টাকা, ঝিঙ্গা আছে 40 টাকা কেজি। বাজার আজকে মোটামুটি একটু এর মধ্যে আর কি, নাগালের মধ্যেই মনে হচ্ছে। সবজির বাজারটা আজকে তো আমার মনে হচ্ছে কন্ট্রোলে আছে। মরিচের দামটা বেশি আজকে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম পড়তির দিকে। বিক্রেতারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় সরবরাহ স্বাভাবিক। ডিমের দামও আরও কমার ইঙ্গিত বিক্রেতাদের। ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা, আর আপনার পাখি সোনালী অরিজিনালটা বিক্রি হচ্ছে 270 টাকা 80 টাকা। আর আপনার 2-4 দিন আগের ঘটনা ছিল 290 টাকা 300 টাকা। সেই হিসেব করে এখন তুলনায় দাম একটু কম। যে বাজারটা ঊর্ধ্বগতি হয়েছিল সেটা হিসেবে বাজার এখন একটু কম। সরবরাহ আছে, যথেষ্টই আছে, কিন্তু তারপরও তুলনামূলকভাবে চাহিদা কমের থেকে আর কি বাজারটাও একটু কম। মাছের বাজারও রয়েছে স্থিতিশীল। দেশি ও চাষের মাছ কেজি প্রতি 30 থেকে 50 টাকা কম বেশি। এদিকে ইলিশের যোগানও যথেষ্ট। মাছের দামটা মোটামুটি আছে। সামনে যদি মাছের দাম আমদানি বেশি আছে, বেশি দিন লাগবে না, 2-3 দিনের ভিতরেই মাছের দাম কমে যাবে। বাচ্চা মাছটা আগে বেচছি আমরা 500, আজ বেচতেছি 500 বেচতেছি, 20 টাকা কমে আনছি বা আরো 20 টাকা কমেও বেচতেছি। নদীর মাছটা যেগুলো আছে এগুলো দাম সবসময় বেশি থাকে, আজকে দেখলাম একটু আরো একটু বেশি। বাজার সরবরাহ ঠিক আছে। অন্যদিকে চাল, ডাল, আটা, ময়দা সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গণমাধ্যম কর্মী হতাহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে সহকর্মীরা। রাজধানী কারওয়ান বাজারে সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীরা কোনো পক্ষের হয়ে কাজ করে না। তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। সাম্প্রতিক সহিংসতায় 4 গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 শতাধিক। জানাবো সাম্প্রতিক নাশকতার আরও খবর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স, ভাঙচুর করা হয় রেলওয়ে পুলিশের অফিস সহ সরকারি স্থাপনা। দুর্বৃত্তরা একজন এসআইকে পিটিয়ে ছিনিয়ে নেয় 6 রাউন্ড গুলিসহ একটি পিস্তল। এসব ঘটনায় 4টি মামলা করেছে পুলিশ, আটক করা হয় 58 জনকে। এমন অবস্থায় আন্দোলন সহিংসতা নয়, শান্তিপূর্ণ পরিবেশ চান খেটে খাওয়া সাধারণ মানুষ। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আন্দোলনের নামে 18 জুলাই নীলফামারীর সৈয়দপুরের 5 মাথা মোড়ের পুলিশ বক্স সহ পুলিশের 5টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তারা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দরজা এবং মোড়ে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলে। এক পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নেওয়া হয় 6 রাউন্ড গুলিসহ একটি পিস্তল। এছাড়াও চৌরঙ্গি মোড়ের পুলিশ বক্স, ডিসি কার্যালয় ও বাংলো সহ সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আহত হয় পুলিশ ও গণমাধ্যম কর্মী। এমন সহিংসতায় ক্ষুব্ধ স্থানীয়রা। ওই সময় তারা হঠাৎ করে অদৃষ্টভাবে হামলা করে এবং হচ্ছে যে আমরা ডিসি অফিসের ভিতরে ঢুকে যাওয়াতে তারা ইট পাথর নিক্ষেপ করে এবং আমার মাথাতে আঘাত পাওয়ার পরে আমার অনেক রক্তক্ষরণ হয়। ওদের সাথে কিছু দুর্বৃত্তকারী, কিছু জামাত বিএনপির লোক ছিল, আর যেটা আমি দেখছি এই পুলিশ বক্সটা জ্বালাই দিল,
আর বঙ্গবন্ধুর মুরালটা যারা ভাঙছে তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়। আমরা দিন মজুর, আমার দিন মিলিয়ে দিন খাই, এছাড়া যদি বন্ধ হয়ে যাচ্ছে আমরা খাওয়া আসবো কীভাবে, খাবো কীভাবে? আমার সরকারি সুস্থ মনে চলুক, শান্তি মনে চলুক, দেশ কোনো সৃষ্টি যদি না হয় এই পদ্ধতি আমরা মানিয়ে চলি। সহিংসতায় পুলিশের প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে। আটক করা হয় 58 নাশকতাকারী। সব মিলে আমাদের এই পর্যন্ত এই দুই জায়গাতে 4টি মামলা হয়েছে। একটি হলো সৈয়দপুর নীলফামারী থানাতে 1টি মামলা, এবং এই মামলায় আমাদের অ্যারেস্ট আছে হলো 17 জন, আর নীলফামারী সৈয়দপুরে আছে 3টি মামলা। এই 3টি মামলায় এই পর্যন্ত আমাদের অ্যারেস্ট হয়েছে হচ্ছে 41 জন। এই সর্বমোট আমাদের 58 জন অ্যারেস্ট আছে। এদিকে কয়েকদিনের সহিংসতায় কষ্টে কেটেছে দিনমজুর আর খেটে খাওয়া সাধারণ মানুষের। তাই আর আন্দোলন, সহিংসতা, আতঙ্ক নয়, শান্তি চায় তারা। আমরা এই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কামাই করি পারি না, 2 মুঠ খাবার পারি না, আমরা এই নীলফামারী এলাকায় আমরা শান্তি চাই। আমরা বউ বাচ্চা নিয়ে এক বেলা খাচ্ছি, 2 বেলা না খেয়ে আসি, সেটা তো কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই যে তোমরা খেয়ে আসো কি না খেয়ে আসো। হ্যাঁ, আমরা তো চাই সুখ আর শান্তি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শোকাবহ অগাস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যাকারীদের পুরস্কার দিয়েছিল পরবর্তী সরকার। দেশ ছাড়িয়ে বিদেশি মিশনেও তাদের মিলেছিল উচ্চ পদে চাকরির সুযোগ। পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। মানবাধিকারের দোহাই দিয়ে তারা রাজনৈতিক আশ্রয় পেয়েছে বিভিন্ন দেশে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মুক্তিযুদ্ধ যদি হয় প্রথম বিপ্লব, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লব ছিল স্বাধীনতার পর সোনার বাংলা গড়ার প্রত্যয়। জাতির জনকের আকাশচুম্বী জনপ্রিয়তা আর বিশ্বজোড়া খ্যাতি নস্যাৎ করতে ঘাতকেরা শুরু করে ষড়যন্ত্র, যাদের কেউ কেউ মুক্তিযোদ্ধা হলেও মূলত তারা ছিল পাকিস্তানের চর। যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সরাসরি স্বীকৃত বলতে গেলে স্বীকৃত, তারা মনে করছে আমরা বিরাট একটা কাজ করেছি। ওরা আবার ইলেকশনের নাম করে তাদেরকে মেম্বার অফ পার্লামেন্টও বানায়। এখন এই যে ঘটনাগুলো ঘটলো 1981 সালে জিয়াউর রহমান যখন খুন হলো, তখন কি সে তার যা কিছু করার পেয়েছিল? পায়নি। কজন ঘাতকের নাম সামনে এলেও সিদ্ধান্ত দেয়া পিছনের চরিত্রগুলোর তালিকা বেশ দীর্ঘ। সরাসরি মুখোশ উন্মোচনের পরও রাষ্ট্র বাহবা দিয়েছে হত্যাকারীদের। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রদূত করে খুনিদের পাঠানো হয়েছিল বিভিন্ন দেশে। বঙ্গবন্ধুকে হত্যা শুধু পরিকল্পিতই নয়, ঘটনার বীজ দেশ বিদেশে বিস্তৃত। মুক্তিযুদ্ধের সময় যে ষড়যন্ত্র, তারা মনে করছে এটা আমাদের পার্সোনাল ডিফিট, আমেরিকার জন্য এটা পরাজয়, এটা তারা মেনে নেয়নি, এখনও নেয়নি। তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে ষড়যন্ত্র, সেটা পেতে তাদের হাত ছিল। ইতিহাসে কোনো দেশে সামরিক অভ্যুত্থানের পরে সেই দেশের যে ক্ষমতাশীল, সে যেই হোক, জাতির পিতা হোক আর তার রাষ্ট্রনায়ক হোক, তাদেরকে হত্যা করার পরে তাদের বিচার হবে না অন্যায় করে, সেটা কিন্তু এই দেশে হয়েছে। আমাদেরকে যারা মানবাধিকারের উপরে যারা বিরাট বড় বড় লেকচার দেয়, তাদের উচিত হয় জিজ্ঞেস করা যে তোমরা কী করে তাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট বানাবে, কী করে তোমরা তাদেরকে রাষ্ট্রদূত বানিয়েছিলে, এবং তারা সেটার দায়বদ্ধতা স্বীকার করে না কেন? আমাদের নিজেদের উপর স্থির বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসের মাধ্যমে আমাদের এগোতে হবে। ঘাতকদের দোসররা এখনও সোচ্চার, তাই বীজ ধ্বংসের দাবি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। গেল 15 থেকে 16 বছরে সংস্কার হয়নি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার কোনো রাস্তা। ইসিবি চত্বর থেকে উত্তরা জসিমউদ্দিন পর্যন্ত 6 কিলোমিটার রাস্তাটি খানাখন্দে চলাচলের অযোগ্য। প্রতিদিন প্রায় 3 লাখ মানুষ এই পথ ব্যবহার করেন। কাগজে কলমে 60 ফুট চওড়া করার পরিকল্পনা থাকলেও নেই দৃশ্যমান কোনো উন্নয়ন। জনপ্রতিনিধিরা এই দিকে নজর দেন না বলে অভিযোগ এলাকাবাসীর। মাহমুদ হাসানের প্রতিবেদন।
উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড ক্যান্টনমেন্ট এলাকার রাস্তার দৃশ্য এটি। উন্নয়নের নামে এভাবে ফেলে রাখা হয়েছে প্রায় 3 মাস। রাস্তাটি চওড়া করার পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া যায়নি এখনও। কোথাও 10 ফুট, আবার কোথাও 16 ফুট চওড়া। এতে প্রতিনিয়ত লেগে থাকে যানজট। আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই রাস্তাটার খুব অবস্থা খারাপ, কারণ আমাদের এলাকায় যে এমপিগুলো আসে, একটা এমপিও আমাদের জন্য কোনো কিছু করে না। এটা একটা জঘন্য রোড। একটু বৃষ্টি পড়লে একটা গাড়ি ঢুকতে পারে না, লোকজন হাঁটতে পারে না, হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। এই যে এখানে সামনে জনতা ব্যাংক, এখানে আপনার প্রায় কোমর পর্যন্ত পানি হয়। এখান থেকে একবারই প্রায় আজিজ মার্কেট পার হইয়া এখানে একটা মসজিদ আছে, মানে ওদিক দিয়ে হাঁটা চলা করাই যায় না। যদি আমরা ব্যানে করে লোক নেওয়া আসা করে, এখানে 5 টাকা ভাড়া, কিন্তু ব্যান করলে 100 টাকা। এ এলাকার মানিকদি, বালুরঘাট, বারুনটেক, হাজি মার্কেট সহ অন্যান্য শাখা রাস্তাগুলো গত 15-16 বছরে একবারের জন্য সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। আমরা 15-16 বছর ধরে অবহেলিত। বৃষ্টি হলে চলতে তো পারেই না, প্লাস বাচ্চারা স্কুলে যাইতে পারে না, লোকজন মসজিদে যাইতে পারে না, অফিস আদালতে যাইতে পারে না, এত কাদা হয় যেটা বলার কথা না। ইসিবি চত্বর থেকে শুরু করে একদম বালুঘাট, মানিকদি রাস্তার খুবই খারাপ অবস্থা, একদম বাউনিয়া পর্যন্ত খুবই বাজে অবস্থা। রাস্তার বেহাল দশা আর সরু হওয়ায় ট্রাকের মতো ভারী গাড়ি ঢুকলেই সৃষ্টি হয় তীব্র যানজট। অটো কিংবা একটা ট্রাক ঢুকলে পরে আর যাতায়াতের মানুষের হাঁটার পথ থাকে না। আজকের থেকে 3 মাস হচ্ছে আমাদের এই কাজ চলতেছে। এর আগে পানির লাইনের কাজ ছিল, হ্যাঁ রাস্তায় মাটি চুটি ফেলানো অনেক বন্ধ, মানে ব্যবসা বাণিজ্য আজকে 6 মাস ধরে নাই করে চলে। রাস্তা সম্পর্কে জানতে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করা হলে ধরেননি তিনি। অফিসে গিয়েও পাওয়া যায়নি তাকে। তবে উত্তর সিটির মেয়র বলছে ক্যান্টনমেন্টের রাস্তাটি কাজ করবে সেনাবাহিনী, পরিকল্পনা সাজানো হয়েছে। তবে সরকারের জমি অধিগ্রহণ নীতি বন্ধ থাকায় সহসাই কাজ শুরু হচ্ছে না। টোটালটাই হবে 60 ফিটের রাস্তা। ইসিবি চত্বর দিয়ে ঢুকবে, এটা ঢুকে বের হবে জসিমউদ্দিন দিয়ে। ওই এলাকার লোকজন বের হওয়ার জন্য কিন্তু অনেক সময় নেয়, কষ্ট ভোগাতে হয়। সুতরাং এটি কিন্তু একটা বিরাট বড় প্রজেক্ট, কারণ ওখানে রোড কিন্তু অনেক দিন আমাকে অ্যাকুইজিশন করতে হবে। যেহেতু অ্যাকুইজিশনের পর্বটা বন্ধ আছে, এই জন্য এই প্রজেক্টটা কিছুটা স্থগিত হয়ে আছে। সংস্কার হলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই রাস্তাটি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পৃথক সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী, বরিশাল ও নীলফামারীতে 7 জন নিহত হয়েছে, আহত 8 জন। সকাল 7:30টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি বাস কামালদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুপাশে রাস্তার নিচে খালের মধ্যে পড়ে যায়। সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় 3 জনের মৃত্যু হয়। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয় এক নারী ও শিশু। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ অবিলের বাজারে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 2 জন নিহত ও আহত হয়েছে 3 জন। এবার আন্তর্জাতিক সংবাদ। কাতারের রাজধানী দোহায় চিরনিদ্রায় শায়িত হলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। শুক্রবার লুজাইল রাজকীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এই সময় হানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন কাতারের শীর্ষ কর্মকর্তা, রাজ পরিবারের সদস্য সহ বিভিন্ন দেশের নেতারা। এর আগে কাতারের জাতীয় মসজিদে জুমার নামাজের পর তার জানাজা হয়। এতে আরব ও ইসলামিক দেশগুলোর নেতারা ছাড়াও সাধারণ জনগণ ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এদিকে ইসমাইল হানিয়ার মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান। হানিয়ার শূন্যস্থান পূরণ করা হামাসের জন্য সহজ হবে না বলে মনে করে বিশ্লেষকরা। আরব মিত্রদের সাথে তার দৃঢ় সম্পর্ক স্থাপন এবং গাজায় যুদ্ধবিরতি আলোচনায় কেন্দ্রীয় ভূমিকা ছিল তার। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যা গাজায় যুদ্ধবিরতি ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপে এরদোয়ান আরও বলেন, ইসরায়েলি সরকার গাজায় চলা সংঘাতের আগুন আঞ্চলিকভাবে ছড়িয়ে দিতে চায়। এদিকে গাজায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। অপরদিকে ফাতাহের ভাইস চেয়ারম্যান মাহমুদ আল আলাউল সহ উচ্চ পর্যায়ে
পর্যায়ের প্রতিনিধি দল আজ দোহায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার জানাজায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল, 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। কোটা আন্দোলন ঘিরে মৃত্যু তালিকা নিয়ে বিভ্রান্তি, 37 জনের নাম একাধিকবার। চাকরির বাজারে 3%-এরও কম সরকারি, অপেক্ষা কেড়ে নিচ্ছে কর্মশক্তি। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি, 5 অগাস্টের পর আরও বাড়ার পূর্বাভাস। সবজিতে ফিরেছে স্বস্তি, কমল ডিম ও সব ধরনের মুরগির দাম। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 21-এর সঙ্গেই থাকুন।